হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। তোমরা জানো সমগ্র শিক্ষা মিশন তোমাদের জন্য এই বন্ধ পিরিয়ডে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তো আজকে আমরা সেই অনলাইন ক্লাসেই উপস্থিত হয়েছি। আজকে আমাদের বিষয় অঙ্ক, শ্রেণী দ্বাদশ। ঠিক আছে? তো এই অঙ্ক বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছে হরিহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মনোজিৎ পাল স্যার, এবং তার সাথে আমিও আছি গণিজেরহাট উচ্চ বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক রাজেশ বণিক। আমরা দুজনে মিলেই আজকে তোমাদের এই অঙ্ক বিষয়ে ডিসকাস করব। আজকে আমরা যে টপিকটা সিলেক্ট করেছি সেটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন, অবকল সমীকরণ। এটা খুব স্কোরিং জায়গা তোমাদের জন্য এবং খুব সহজেই অল্প সময়ে তোমাদের হয়তো আমরা এটা বোঝাতে পারবো, কিছুটা গাইডলাইন দিতে পারবো। ওকে, তো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করছি। তোমরা আমাদের বোর্ড ফলো করো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের আমাদের বিষয় অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই তো? আচ্ছা, তো এটা শুরু করার আগে আমি তোমাদের আগে মার্কস স্ট্রাকচারটা বলে দিই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কীরকম মার্কস তোমাদের উচ্চ মাধ্যমিকে থাকতে পারে বা কোন জায়গায় কোয়েশ্চেন থাকতে পারে। আচ্ছা, তোমরা জানো যে তোমাদের কোশ্চেনে 1 মার্কসের এমসিকিউ থাকে প্রথমেই, তারপর 2 মার্কসের কোয়েশ্চেন থাকে, তারপর 4 মার্কসের থাকে, তারপর 5 মার্কসের থাকে, তাই তো? তো এমসিকিউ পোর্শনে ডিফারেনশিয়াল ইকুয়েশনের 1 থেকে 2টো কোশ্চেন থাকবে। ঠিক আছে? একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে। আর 2 মার্কসের যে কোশ্চেনগুলো থাকবে শর্ট কোশ্চেন, সেখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা কোশ্চেন থাকবে। ঠিক আছে? তাহলে কত হলো? 1 + 2। 4 মার্কসের যে পার্টটা থাকে সেখানেও ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা কোশ্চেন থাকে, অনেক সময় তার সাথে অরও থাকে। তো এটা করতেও পারো, নাও করতে পারো, কিন্তু এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোশ্চেন থাকবে। ওকে, 5 মার্কসের কোশ্চেনও তাই, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোশ্চেন থাকবে, তার সাথেও অর থাকতে পারে, নাও থাকতে পারে। তো ওভারঅল আমরা সমস্ত কোশ্চেন প্যাটার্নেই কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনকে পেয়ে থাকি। ওর জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশনটা খুব ভালো করে তোমাদের বুঝতে হবে এবং করতে হবে, কারণ ছাত্রছাত্রীদের থেকে যে ফিডব্যাক পাওয়া যায় তাতে তাদের কথায় ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বাকি অন্যান্য যে টপিকগুলো আছে তার থেকে কিন্তু অনেকটাই তাদের কাছে সহজ লাগে। ওকে, তো ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমাদের পুরো ব্যাপারটাকে বলে দিচ্ছি। তাহলে প্রথমে মার্কস ব্যাপারটা বলে দিলাম, কি কি মার্কস থাকতে পারে। প্রত্যেকটা পার্টেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিন্তু কোশ্চেন থাকে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তোমাদের তার জন্য খুব ভালো করেই বুঝতে হবে। ওকে, তো ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরু করার আগে তোমাদের জানতে হবে হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো এখানে লিখেছি আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার মানে ইকুয়েশনের তো কনসেপ্ট তোমাদের আছে যে ইকুয়েশন কি, তাই তো? ইকুয়েশনের মধ্যে কি থাকে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। নর্মালি আমরা যেটা করে থাকি ফাংশনের ক্ষেত্রে, ধরো y = mx একটা ইকুয়েশন নিলাম, সেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y বা mx + c নিলাম। ঠিক আছে? তো এই ইকুয়েশনটাকে আমরা কি বলবো? এটাকে আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন বলি বা বীজগাণিতিক ইকুয়েশন বলি। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন আমি লিখছি, এনি ইকুয়েশন containing differential part is called differential equation. আচ্ছা, তার মানে কি বললাম? যে কোনো একটা ইকুয়েশন যার মধ্যে ডিফারেনশিয়াল পার্ট থাকবে। ডিফারেনশিয়াল পার্ট বলতে ধরো যেমন এখানে কিন্তু কোনো ডিফারেনশিয়াল পার্ট নেই। ডিফারেনশিয়াল পার্ট বলতে কি বোঝো? dy dx থাকতে পারে, dx থাকতে পারে, dy থাকতে পারে, মানে ডিফারেনশিয়াল পার্ট সেটা যে ইকুয়েশনে থাকবে সেটাকেই আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। যেমন ধরো এটা অ্যালজেব্রিক ইকুয়েশন, এখানে কোনো ডিফারেনশিয়াল পার্ট নেই, কিন্তু তোমরা যদি এটাকে ডিফারেনশিয়েট করে দাও x এর রেসপেক্টে, তাহলে চলে আসবে dy dx = তাহলে m চলে আসবে। এটা কিন্তু একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল, কারণ এখানে ডিফারেনশিয়াল পার্ট কিন্তু কন্টেইন করছে। তো সিমিলারলি যদি আমরা এরকম লিখি x dy dx প্লাস
প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো, কারণ ডিফারেনশিয়াল পার্ট আছে। আবার ধরো এরকম আছে x dx ইকুয়ালস টু y dy প্লাস 3, এটাও ডিফারেনশিয়াল পার্ট আছে dx dy, তাহলে এটাও ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে বোঝা গেল হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন? এনি ইকুয়েশন যার মধ্যে ডিফারেনশিয়াল পার্ট থাকবে সেটাকেই আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তো তোমাদের সিলেবাসে তোমাদের এখানে কি কি রয়েছে, তোমাদের এই ক্লাস 12 এ ডিফারেনশিয়াল ইকুয়েশনে তোমরা কি কি করবে সেটা আমি আগে তোমাদের বলি, ঠিক আছে? দেখ, আমি এখানে লিখেছি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি তিনটে পার্ট করেছি। প্রথম ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেকেন্ড নেচার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, থার্ড সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার মানে প্রথমে যদি আমি ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি, তাহলে অলরেডি দেখো আমি এই এক্সাম্পলের মাধ্যমে কিন্তু ফর্মেশন করে দিয়েছি। দেখো তোমরা প্রথমে অবজার্ভ করো এই ইকুয়েশনটা, এটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন দিই, এটা কিরকম ইকুয়েশন? একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। তোমাদের কোয়েশ্চেনে এরকম একটা অ্যালজেব্রিক ইকুয়েশন দিয়ে দেবে, হয় ডিরেক্টলি দিয়ে দেবে, না হলে কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দিয়ে দেবে বা জিওমেট্রিক্যালি দিয়ে দেবে। তো এরকম একটা তোমাকে অ্যালজেব্রিক ইকুয়েশন দিয়ে দেবে, তোমাদের বলবে এখান থেকে তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি করো। তাহলে আমি কি দেখলাম, এই ইকুয়েশনটাকে জাস্ট ডিফারেনশিয়েট করাতেই কিন্তু আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে গেলাম। এবার তোমরা ভাবতে পারো যে স্যার এটাকে তো আরেকবার ডিফারেনশিয়েট করা যেতে পারে, তাই তো, বা এখানে তারপরে আরেকবার করা যেতে পারে। তাহলে এখানে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে যে কতবার ডিফারেনশিয়েট করব একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেতে গেলে। সেটা হচ্ছে ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যখন আমরা করব তখন সেখানে আমরা শিখবো, সেটার একটা প্রসিডিওর আছে যে কতবার ডিফারেন্সিয়েশন করা যায়। একটা অ্যালজেব্রিক ইকুয়েশন থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করব, তার জন্য কি করতে হবে? অ্যালজেব্রিক ইকুয়েশনটাকে ডিফারেনশিয়েট করতে হবে। ডিফারেনশিয়েট করলেই আমরা ডিফারেনশিয়াল পার্ট পেয়ে যাব, এবার ডিফারেনশিয়াল পার্ট পেয়ে গেলেই কিন্তু সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে। কিন্তু এখানে একটা কোশ্চেন থেকে যাচ্ছে যে কতবার ডিফারেনশিয়েট করব, তার কি কোনো লিমিটেশন আছে? না কিভাবে বুঝবো একবার না দুবার না তিনবার? সেটার একটা প্রসিডিওর আছে, সেটা হচ্ছে প্যারামিটার বা কনস্ট্যান্টটাকে দেখে আমাদের বুঝতে হবে। সেটা যখন আমরা করব তখন বলবো। আমি এখন ওভারঅল তোমাদের গাইডলাইনটা দিচ্ছি। তাহলে প্রথম পার্টটা কি বললাম? ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেখানে কি হবে? সেখানে অ্যালজেব্রিক ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের ডিফারেনশিয়েট করে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ট্রান্সফার করতে হবে। এটা একটা কিন্তু টাইপের কোশ্চেন, ঠিক আছে? এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে, অনেক টেকনিক আছে, সেটা এই পার্টটা যখন আমরা থরলি এলাবোরেট করবো তখন এগুলো বলবো। ওকে, তাহলে ফর্মেশন বোঝা গেল। ফর্মেশন হচ্ছে অ্যালজেব্রিক টু ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে ফর্ম করবো, জাস্ট তার জন্য আমাদের অ্যাপ্লাই করতে হবে ডিফারেন্সিয়েশন। অনলি ওয়ে ইজ ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে এটা গেল ফর্মেশন। আচ্ছা, নেক্সট নেচার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। নেচারে কি? নেচারে তুমি অলরেডি তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করে ফেলেছো, করে ফেলার পর সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, কি কি নেচার থাকতে পারে। যেমন আমি দুটো নেচারের কথা বলছি, এই দুটোই তোমাদের চেক করতে হয়। একটা হলো ডিগ্রি, একটা হলো অর্ডার, ঠিক আছে? ডিগ্রি মানে ধরো, অর্ডার হলো ক্রম, আর এটা হলো ঘাত। তাহলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি আর অর্ডার চেক করতে হবে। ডিগ্রি মানে ধরো আমি এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখেছি, d2y dx2 প্লাস 2dy dx প্লাস y ইকুয়ালস টু 0। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখেছি। তাহলে এখানে দেখো তোমার দুবার ডিফারেন্সিয়েশনের পার্টটাও আছে, একবার ডিফারেন্সিয়েশনের পার্টটা আছে, আবার ওয়াইও আছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলও আছে। তো এটার অর্ডার ডিগ্রি আমরা কিভাবে চেক করব, এটা এর নেচারটা কিরকম? তো এটা নেচার বোঝার জন্য তোমাদের অর্ডার মানে দেখতে হবে এটাকে ম্যাক্সিমাম কতবার ডিফারেন্সিয়েট করেছে। দেখো ম্যাক্সিমাম সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করা হয়েছে, তাহলে এর অর্ডার হয়ে যাবে কত? 2। আর ডিগ্রি কি হবে? এই ম্যাক্সিমাম অর্ডারের যেটা পাওয়ার থাকবে বা ঘাত থাকবে সেটাই হয়ে যাবে ডিগ্রি 1। যাক, এগুলো যখন আমরা নেচার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিসকাস করবো এলাবোরেটলি তখন এই ব্যাপারগুলো বলবো। মানে জাস্ট এখানে একটু তোমাদের টাচ করে দিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের নেচার বলতে কি বোঝা যায়। নেচার বলতে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার কত, ডিগ্রি কত। ওকে, তো অর্ডার আর ডিগ্রি বের করার, অর্ডার মানে আমি বলে দিলাম, অর্ডার মানে কতবার ম্যাক্সিমাম ডিফারেন্সিয়েট করেছে সেটা, আর ডিগ্রি মানে সেই ম্যাক্সিমাম অর্ডার যে টার্মটা থাকবে তার যেটা পাওয়ার, যেটা এক্সপোনেন্ট, সেটাই হচ্ছে ডিগ্রি। যাই হোক, এটা আমরা আরো ডিসকাস করবো। তো অর্ডার আর ডিগ্রি হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটো নেচার বা ক্যারেক্টারিস্টিক। ওকে, তাহলে ফর্মেশন হলো, নেচার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো। এবার আমরা মেইন পার্টে চলে যাচ্ছি, যেটাই তোমাদের বেশি ইম্পর্টেন্ট, সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে কি হবে? এখানে তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দিয়ে দেবে, তার মানে এটা দিয়ে দেবে, ধরো এটা দিয়ে দিল বা এটা দিয়ে দিল বা এই ইকুয়েশনটা দিয়ে দিল, এটা তোমাদের নেই, যাই হোক এই ইকুয়েশনগুলো তোমাদের দিয়ে দিল।
এখান থেকে বললো যে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে। তার মানে ফর্মেশন হলো, নেচার হলো, এবার সলভ মানে কিন্তু আমরা আবার এই জায়গায় ফিরে আসব, মানে আমাদের এটা দিয়ে দেবে। তার মানে অলরেডি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা গিভেন থাকবে, এটাকে সলভ করা মানে আমরা আবার আগের জায়গায় চলে আসবো, মানে কোথায়, অ্যালজেব্রিক ইকুয়েশনটাতে চলে আসবো। তার মানে প্রথমে ফর্মেশনে অ্যালজেব্রিক থেকে তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করলে, আর সলিউশনে কি হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আবার অ্যালজেব্রিকে ফিরে আসতে হবে। মানে সলভ মিন্স, সলিউশন মিন্স যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা থাকবে ওয়াই, তার তোমাকে ভ্যালু বের করতে হবে, এটাই হচ্ছে সলিউশন। তাহলে এখানে তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো দিয়ে দেবে, সেটাকে আমরা সলভ করবো, সলভ করে আমরা ওয়াইয়ের ভ্যালুটা মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যালুটা বের করবো। ক্লিয়ার হলো সলিউশনটা কিভাবে করবো, বা সলিউশন মিন্স কি? সলিউশনে তোমাকে জাস্ট ডিরেক্টলি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই দিয়ে দেবে, সেটাকে তোমাদের সলভ করে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যালুটা বের করতে হবে বা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন ফর্ম করতে হবে। ওকে, তো এখানে সলিউশনের মধ্যে দেখো আমি 4টা মেথড লিখেছি। এটা হচ্ছে তোমাদের যেটা সিলেবাসে রয়েছে, এই 4টে মেথড বা 4টা টেকনিকের মাধ্যমেই তোমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে সলভ করতে হবে। তাহলে প্রথম যে সলিউশন মেথডটা আমি লিখেছি, সেপারেশন অফ ভ্যারিয়েবলস। এবার প্রথম তোমাদের একটা সেপারেশন অফ ভ্যারিয়েবলস বলে একটা মেথড আছে, যেখানে তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো যেটার মাধ্যমে সলভ করতে হবে। ঠিক আছে, তো আমি এটা ডিটেলসে যাচ্ছি না, সেটা আমাদের পরে মনোজিৎ স্যার আছেন, উনি করাবেন, ডিটেলসে যাবে। আমি জাস্ট তোমাদের গাইডলাইনটা দিচ্ছি কি কি রয়েছে। তাহলে সলিউশনের প্রথম মেথডটাই রয়েছে সেপারেশন অফ ভ্যারিয়েবলস। এখানে আমরা একটু ভ্যারিয়েবলসগুলোকে সেপারেট করে সলভ করার চেষ্টা করব। ওকে, তারপরে আছে ইউজিং মেথড অফ সাবস্টিটিউশন। এখানেও তোমরা ইন্টিগ্রেশন ও সাবস্টিটিউশন করেছো, ওই টাইপেরই অনেকটা ওই টাইপেরই টেকনিকটা, তো সেটা দিয়ে এখানে সাবস্টিটিউশন করে করা যেতে পারে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ, মানে ওয়াইয়ের ভ্যালু বের করা। তারপর আছে কি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা একটা স্পেশাল টাইপের ইকুয়েশন। হোমোজিনিয়াস তোমরা জানো হোমোজিনিয়াস ফাংশন কিরকম হয়, এর ডিগ্রিটা সেম থাকবে, সেইভাবে করা হয়। তো সেই হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি থাকে, সেটা কিভাবে বুঝবো হোমোজিনিয়াস ইকুয়েশন, কিভাবে সলভ করব, কি স্টেপ নেব, সব ওটা যখন আমরা পড়াবো সেটা ডিটেলসে আমরা ওখানে ডিসকাস করব। ওকে, নেক্সট যেটা আছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে একটা খুব সুন্দর মেথড আছে, খুব একটা ইকুয়েশন আছে খুব ওয়েল নোন, যেটাকে বলে বার্নৌলিস ইকুয়েশন। তো এটা দিয়ে তোমাদের করতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে একটা পার্ট আছে, খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা একটা স্পেশাল টাইপের ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার মানে 1 ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো ওই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা একটা স্পেশাল টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারটা দেখে তোমরা বুঝতে পারবে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপর এটা কিভাবে সলভ করবে তার কিছু প্রসিডিউর আছে। তাহলে এই হলো তোমাদের 4টে টাইপের সলিউশন মেথড আছে, সেপারেশন অফ ভ্যারিয়েবল, সাবস্টিটিউশন, হোমোজিনিয়াস ইকুয়েশন অ্যান্ড লিনিয়ার ইকুয়েশন। এই 4টে টাইপকে তোমাদের এই সিলেবাসের মধ্যে কভার করা আছে ইন দ্য সলিউশন সেকশন। ঠিক আছে, তো সেখানে তোমরা এই 4টে টাইপ ইন্ডিভিজুয়ালি করবে এবং পরীক্ষায় কিন্তু 4টে টাইপ থেকেই কোশ্চেন আসতে পারে। এবং এটার মধ্যে একটা খুব সিমিলারিটি আছে, তোমরা প্রথমে যখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেবে, তোমরা প্রথম থেকে অবজারভেশন স্টার্ট করতে পারো। প্রথমে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে ভাবলে সেপারেশন দিয়ে ভ্যারিয়েবলস দিয়ে করা যায় কিনা, তারপর চলে গেলে সাবস্টিটিউশনে, তারপর চলে গেলে হোমোজিনিয়াসে, তারপর দেখা গেল এটা লিনিয়ারের মধ্যে পড়ে যাচ্ছে, তো লিনিয়ারের মেথড টেকনিক অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো এইভাবে করতে পারো। তাহলে এই হচ্ছে তোমাদের সলিউশন সেকশনে 4টা পার্ট। ওকে, আচ্ছা আরেকটা আমি ইম্পর্টেন্ট পার্ট তোমাদের একটু বলে দিই, যে সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা দেখো প্রথমে যেটা দেখলে যে অ্যালজেব্রিক ইকুয়েশন যেটা গিভেন ছিল, মানে ফর্মেশনে আসছে, আরেকবার ফর্মেশনে ব্যাক আসছে। ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি দেখলে, একটা অ্যালজেব্রিক ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করে তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে সিমিলারলি তোমরা যদি সলিউশনে যাও, তাহলে সলিউশনে তোমাদের কি থাকবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা গিভেন থাকবে, সেখান থেকে তোমাকে অ্যালজেব্রিক ইকুয়েশনে আসতে হবে, তাই তো বললাম। আচ্ছা, এবার আমরা তার মানে কি, এখানে যে প্রসেসটা করলাম, এবার এখান থেকে এখানে আসতে গেলে কি তার রিভার্স প্রসেসটা করতে হবে। তাহলে এখান থেকে অ্যালজেব্রিক থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনে আসার জন্য আমরা কি ইউজ করলাম, ডিফারেন্সিয়েশন ইউজ করলাম। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আবার অ্যালজেব্রিক ইকুয়েশনে রিভার্স আসতে গেলে তাহলে আমাদের কি অ্যাপ্লাই করতে হতে পারে বলো, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। এবার ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস কে, ইন্টিগ্রেশন, তোমরা জানো ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তাহলে এখান থেকে আমরা এটাই কনক্লুশনে আসবো যে সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন করার জন্য আমাদের কি অ্যাপ্লাই করতে হতে পারে, ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে হতে পারে। তাহলে ফর্মেশনের জন্য আমরা কি অ্যাপ্লাই করলাম, ডিফারেন্সিয়েশন, আর সলিউশনের জন্য আমরা কি অ্যাপ্লাই করব, ইন্টিগ্রেশন।
এই কারণেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইম্পর্টেন্ট বেশি, কারণ এটা কিন্তু কম্বিনেশন অফ ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন বোথ। মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখতে গেলে তোমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দুটোই জানতে হবে। ওকে, তো ফর্মেশনের জন্য আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করছি আর সলিউশনের জন্য আমরা ইন্টিগ্রেশন ইউজ করছি। ওকে, তো ইন্টিগ্রেশনটা প্রপারলি তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন স্টার্ট করার আগে পুরো ইন্টিগ্রেশনটা আপ টু স্পেশাল ইন্টিগ্রাল পুরোটা ভালো করে নেবে, কারণ ইন্টিগ্রেশনের কিন্তু সমস্ত ফর্মুলা এখানে অ্যাপ্লিকেবল। আর এই সলিউশন সেকশনটাই বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে হয়তো 2 মার্কসের বা 3 মার্কসের কোশ্চেন আসতে পারে, কিন্তু 4 বা 5 মার্কসের কোশ্চেন কিন্তু এই জায়গা থেকে আসবে। ওকে, তো তোমরা আশা করি বুঝতে পেরেছো পুরো তোমাদের সিলেবাসটা কি আছে। এরপর আমাদের যে স্যার আছেন তিনি বাকিটা ওই সলিউশন সেকশন থেকে বা ওভারঅল যে কোনো জায়গা থেকে তোমাদের একটা ইম্পর্টেন্ট সেকশন থেকে উনি ডিসকাস করছে। তোমরা ফলো করো, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের রাজেশ স্যার যেটা বললেন দ্বাদশ শ্রেণীর একটা ইম্পর্টেন্ট পার্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ, তো উনি যে মেথড অফ সলিউশনগুলো দেখালেন সেই মেথড অফ সলিউশনের সব কয়টাকে আমি ওভারলুক করে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি বোর্ডে লিখেছি, দেখো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা আমরা সংক্ষেপে এটাকে এলডিই বলি। এবার এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হাউ টু সলভ, এটা তোমাদের আমি প্রথমে ডিসকাস করবো যে কি করে সলভ করতে হয়। এবার এটা একটা অঙ্কের ইন্ডিপেন্ডেন্ট পার্ট, আগের পার্টগুলোর সঙ্গে এটার তুলনামূলকভাবে রিলেশন নেই। তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথমে ফর্মটা আমাদের চিনতে হবে, অর্থাৎ কোন টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকলে সেটাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারি, সেটা আমি সবার প্রথমে তোমাদের দেখাবো। এখানে বলছে যে an equation of the form dy by dx plus py is equal to q। এটা ইম্পর্টেন্ট জায়গা, an equation of the form dy by dx plus py is equal to q। এখানে লিখতে হবে where p q are functions of x, then it is known as linear differential equation। তাহলে কি হলো, an equation of the form dy by dx plus py is equal to q where p q are functions of x is known as linear differential equation। এই আকারে সমীকরণ হতে হবে। এবার এখান থেকে দেখো, একটু আগে স্যার বললেন যে ডিগ্রি অফ এন ইকুয়েশন আর অর্ডার অফ এন ইকুয়েশন, তাহলে এখানে ফার্স্ট ডেরিভেটিভ dy বাই dx এটা ইনভলভ আছে। তাহলে dy বাই dx যেহেতু ইনভলভ আছে এখানে, তাহলে কত ক্রমের, তাহলে কত অর্ডারের আমরা ডেরিভেটিভ করেছি, এখানে ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ করেছি। ফার্স্ট অর্ডার অর্ডার বা পাওয়ার যদি কখনো এক থাকে, অর্ডারটা ফার্স্ট অর্ডার যেহেতু ডেরিভেটিভ করেছি, ফার্স্ট অর্ডার যদি কখনো ইনভলভ থাকে তাহলে সেটাকে লিনিয়ার বলা হয়, এটা মনে রাখো। তাহলে dy বাই dx যেহেতু ইনভলভ আছে অ্যাজ ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, আর py প্লাস q এখানে আমরা দিয়েছি p q কে x এর ফাংশন হিসেবে ধরেছি, তাহলে এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন। এন্ড আই এম সেইং I want to say that since the derivative is of first order, তাই এখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা বলছি। এবার এখানে p আর q কে আমি ফাংশন অফ x বলে নিয়েছি, তাহলে অ্যাজ অ্যান এক্সাম্পল মনে করো আমি দিলাম dy বাই dx প্লাস tan x ইন্টু y ইজ ইকুয়াল টু সাপোজ x স্কোয়ার। তাহলে তুমি যদি কম্পেয়ার করো p মানে কত, এখানে tan x, q কত আসে, x স্কোয়ার আসে, তাহলে dy বাই dx প্লাস tan x ইন্টু y ইজ ইকুয়াল টু x স্কোয়ার। এই ইকুয়েশনটাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো। এখানে একটা জিনিস লক্ষ্য করা দরকার, মনে করো আমি সেকেন্ড একটা এক্সাম্পল নিলাম x স্কোয়ার প্লাস 1 dy বাই dx প্লাস 2x ইন্টু y ইজ ইকুয়াল টু সাপোজ 1 প্লাস x স্কোয়ার। তুমি অঙ্কটা সলভ করার সময় বা তোমরা অঙ্কটা সলভ করার সময় সবসময় dy বাই dx এর সহগ বা কোএফিসিয়েন্ট যেটা, সেটাকে সবসময় 1 বানানোর চেষ্টা করবে। 1 এক বানাতে হবে, অর্থাৎ আমরা x স্কোয়ার প্লাস 1 দিয়ে ভাগ করে নিব। তাহলে কি বলবো, x স্কোয়ার প্লাস 1 দ্বারা ভাগ করে পাই dy বাই dx প্লাস 2x বাই x স্কোয়ার প্লাস 1 ইন্টু y ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার প্লাস 1, অর্থাৎ ক্যান্সেলেশন করলে কত হচ্ছে 1। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কোন ফর্মে গেল, dy বাই dx
প্লাস 2x বাই x স্কয়ার প্লাস 1 ইনটু y ইজ ইকুয়াল টু 1। এবার যদি আমি কম্পেয়ার করি dy বাই dx প্লাস py ইজ ইকুয়াল টু q, তাহলে p কে কত পাচ্ছি আমি? p কে পাচ্ছি 2x বাই x স্কয়ার প্লাস 1 আর q কে পাচ্ছি 1। তাহলে এটাও কিন্তু একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের एग्जांपल গেল। তাহলে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ইন কেস অফ linear differential equation and to solve the linear differential equation always the coefficient of dy by dx we have to convert it into 1, একে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ dy by dx এর সঙ্গে যদি কোনো কিছু গুণ থেকে থাকে কখনো, তাহলে সব সময় সেই dy by dx এর সঙ্গে যে রাশিটা গুণ করা থাকবে সেই গুণ করা রাশিটাকে আমরা প্রথমে ভাগ করে দিয়ে কিন্তু dy by dx এর সহগটাকে আমরা 1 বানিয়ে দেব। তখন আমরা dy by dx py is equal to q এই প্যাটার্নের সমস্ত অঙ্কটাকে আমরা দেখতে পারবো। তাহলে এটা গেল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরমেশনটা। এবার আমাদের সেকেন্ড পার্ট যেটা ইম্পর্টেন্ট, হাউ টু সলভ, কি করে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করব সেটা আমি তোমাদের থিওরিটিক্যালি প্রথমে দেখিয়ে তারপরে অঙ্ক দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে থিওরিটিক্যালি তোমরা শেখো যে সলিউশন অফ লিনিয়ার differential equation LDE. The linear differential equation is of the form dy by dx plus py is equal to q। আমরা জানি অলরেডি যেখানে p q আর functions of x, p q হলো x এর ফাংশন, dy by dx plus py is equal to q। তো তোমরা অঙ্কটা পাওয়ার পরে সবার প্রথমে p কে আর q কে তোমরা রিড করো। এখানে সবার প্রথমে একটা জিনিস, অঙ্কটা দেওয়ার পরে সবার প্রথমে এটা যে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটাকে তোমরা সবার প্রথমে ডিক্লেয়ার করো। সো আই ক্যান সে দ্যাট ওয়ান ইজ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা নতুন টার্ম তোমাদের ইন্ট্রোডিউস করব যেটাকে আমরা বলবো সমাকল গুণক। সমাকল গুণক বা ইংরেজিতে বলি আমরা আইএফ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আইএফ বলা হয়। এক নং সমীকরণের আইএফ e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এটা তোমরা মনে রাখো। এটা লজিক্যাল প্রুফ আছে, তোমরা যখন গ্র্যাজুয়েশনে অঙ্ক করবে তখন সমাকল গুণক যে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স হয় সেটা প্রমাণ আছে। তাহলে এক নং সমীকরণে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা কত বলবো? e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তো এটাকে কি কাজে লাগবে? এই e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স যে সমাকল গুণক বলেছি কি কাজে লাগবে? উদাহরণ যদি আমি দেই তোমাদের, একটা एग्जांपल আমি দিয়ে দেই। Suppose dy by dx plus 2x by x square plus 1 into y is equal to suppose x। তাহলে এখানে p আমি কত পেয়েছি? 2x by x square plus 1। q কত পেয়েছি? x। তাহলে এই যে এক নং সমীকরণ তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন LDE। তাহলে এক নং এর আইএফ কি হবে? এক নং এর আইএফ e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তো এটাকে যদি আমি বের করার চেষ্টা করি, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x বাই x স্কয়ার প্লাস 1 ইনটু dx। এবার আমি একটু সিম্পলি তোমাদেরকে মুখেই করে দেই। তো e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 1 কে z ধরলে 2x dx হলো dz, তাহলে dz বাই z তার ইন্টিগ্রেশন log z অর্থাৎ log অফ x স্কয়ার প্লাস 1। আর e টু দি পাওয়ার আর log নিউট্রাল হয়ে যাবে, নালিফাই হয়ে গিয়ে তোমাদের কত দিচ্ছে? x স্কয়ার প্লাস 1। তাহলে এক নং সমীকরণের কিন্তু এক নং সমীকরণ যেটাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসেবে ডিক্লেয়ার করেছি, p কে q কে ডিটারমিন করলাম, করার পরে যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার চেষ্টা করলাম তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমার কত আসলো? আমরা দেখলাম x স্কয়ার প্লাস 1। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজ কি সেটা আমি তোমাদের সবার প্রথমে বুঝাচ্ছি। ঠিক যেমন ইন কেস অফ মানে থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা dy বাই dx প্লাস py ইজ ইকুয়াল টু q, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা ডিক্লেয়ার করেছি e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। প্রুফ তোমরা পরে পাবে, হায়ার ম্যাথমেটিক্সে পাবে আরো। তো e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স এর ভ্যালু এখানে কত আসছে? x স্কয়ার প্লাস 1। তো এটাকে আমরা কি কাজে লাগাবো? তো থিওরিটিক্যাল কনসেপ্ট বা ওয়ে অফ সলিউশন যেটা আছে সেই ওয়ে অফ সলিউশনে বলা আছে যে তোমরা
ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে সবসময় ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে গুণ করে দাও। তো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে গুণ করে দেব। তাহলে আমি এই এক্সাম্পলে পরে ঢুকছি, আমি থিওরিটিক্যালি আগে আসি যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স কে গুণ করে দিলে কি হয়। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আসছে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে ওই যে 1 নং সমীকরণ লিখে রাখছি, তাহলে কি বলবো, মাল্টিপ্লাইং 1 বাই আইএফ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা গুণ করে দিলাম। তা গুণ করলে কি হবে, সিম্পলি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এই আমরা সবার প্রথম ধাপে আসলাম যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা গুণ করে দিলাম আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে, এবং গুণ করার পরে কি পেলাম, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এবার এখানে একটু চালাকি করবে তোমরা, অঙ্ক করার সময় এখানে আমাদের একটু চালাকি করতে হবে। সেই কি চালাকি করতে হবে এবং কেন করবো সেটাও তোমাদের আমি ডিসকাস করব। এইটাকে তোমরা সবসময় লিখে দিবে ডিডিএক্স অফ, আমরা এইভাবে মনে রাখি, আইএফ ইন্টু ওয়াই। আইএফ মানে কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে ডিডিএক্স অফ আইএফ মানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ওয়াই। এটা আমি চোখ বন্ধ করে লিখে দেবো, পরে কি হবে দেখা যাবে। তাহলে আমি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই, এই গোটা ব্যাপারটাকে কি লিখে দিলাম, ডিডিএক্স অফ আইএফ মানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ওয়াই। লিখে দেওয়ার পরে ডান দিকটা যেমন ছিল তেমনই রাখলাম। এবার তোমাদের মধ্যে স্বভাবতই কোশ্চেন জাগতে পারে যে আমি যেটা লিখলাম এটা কি ঠিক লিখলাম, যে ঠিক লিখলাম কিনা সেটার ভেরিফিকেশন তোমাদের আমি করে দিচ্ছি যে আমরা ঠিক লিখলাম কিনা। তো ভেরিফিকেশনটা কি করে করা যায় দেখো, এই যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই, এটাকে একবারে আমি লিখে দিয়েছি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ওয়াই। তো এই ভেরিফিকেশনটা তোমাদের প্রথমে দেখাই। দেখো কি লিখেছিলাম, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ওয়াই। তো এইটাকে আমি সবার প্রথমে ডেরিভেটিভ করে ভেরিফাই করার চেষ্টা করি। আমরা জানি ডেরিভেটিভ অফ দুটো ফাংশন যদি থাকে, একটা ফাংশন ফিক্সড আরেকটা ডেরিভেটিভ, প্লাস আরেকটা ফাংশন ফিক্সড করে আরেকটা ফাংশনের ডেরিভেটিভ করব, দ্যাট ইজ ডেরিভেটিভের প্রোডাক্ট রুল। তাহলে সবার প্রথমে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স লিখলাম ফিক্সড, তার ডেরিভেটিভ ওয়াই, ওয়াই এর ডেরিভেটিভ কত, ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ফিক্স থাকলো, কার ডেরিভেটিভ, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এটার ডেরিভেটিভ। তো এই জায়গাটা তো তোমরা সিম্পলি বুঝেই গেলে, এই জায়গাটা তো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স হলো প্লাস ওয়াই ইন্টু, এবার এই জায়গাটায় একটা ম্যাজিক আছে। রাজেশ স্যার তোমাদের পড়ানোর সময় কি বললেন, যে ডেরিভেটিভ এর অপোজিট প্রসেস হলো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন এর অপোজিট প্রসেস হলো ডেরিভেটিভ। তো থিওরিটিক্যালি এটাকে অনেক ভাস্ট বা অনেক ইলাবোরেট করা যায়, আমার সময় কম বলে তোমাদের সামনে আজকে তো বলতে পারবো না। তাহলে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন যেহেতু অপোজিট প্রসেস, তাহলে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন এই দুইটা অপারেটর যদি কখনো থাকে তাহলে তারা নালিফাই হয়ে যায়, মানে নাল হয়ে যাবে। মিন্স আইডেন্টিটি অর্ডার বলে অঙ্কে একটা জিনিস আছে, অপারেটর বলে একটা জিনিস আছে, সেই আইডেন্টিটি চলে আসবে এটা। তো আমরা কার্যকরী ক্ষেত্রে কি করব, এটাকে আমি এইভাবে লিখে দিতে পারবো, ই টু দি পাওয়ার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন পি ডিএক্স। এবার ডেরিভেটিভ আছে, ইন্টিগ্রেশন আছে, দুটো অপারেটর কাজ করছে পি এর উপরে, তাই কিন্তু আমরা এখানে এটাকে নালিফাই করে দিতে পারি। নালিফাই করে দিলে কি আসবে, এখানে জাস্ট আমার এখানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স প্লাস ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন নালিফাই হয়ে গেল, ই টু দি পাওয়ার পি ডিএক্স ইন্টিগ্রেশন এইটা থাকলো। বা এইভাবেও তোমাকে আমি এইভাবে বোঝাতে পারি যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু, এখান থেকে যদি আমি কমন নেই, ইন্টু কত ছিল এখানে আগের থেকে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স প্লাস এখানে একটা ওয়াই আগের থেকে পড়েছিল। তো আমাদের এখানে কি আসলো দেখো, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স যদি আমি কমন নেই তাহলে আমার এখানে আসবে হলো পি ওয়াই ইন্টু, আগে কত ছিল পি ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন
পি ডিএক্স। তাহলে এখান থেকে এটাকে যদি ভাঙি, আমার ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই, সরি পি ডিএক্স। এবার এটা যদি কমন নাও, এই জায়গাটা আসবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস, তারপরে একটা আমরা পাবো পি ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে এটাকে যদি আমি এবার ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স কমন নিয়ে নেই, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স কমন নিলে তাহলে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই কিন্তু আমরা পেয়ে গেলাম, যেটা আমরা আসছিলাম। তাহলে ই টু দি পাওয়ার পি এক্স কমন নিয়ে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই এই যে পেয়ে গেছি। অর্থাৎ এই জায়গাটাকে যদি আমি অ্যাটাচ করে দেই তাহলে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ওয়াই আমরা পেয়ে গেলাম। এবার তার পরবর্তীতে তোমাদের কাজ কি? তার পরবর্তীতে তোমরা কি করবে, যে এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে তোমরা গুণ করে দিলে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দেওয়ার পর তোমরা লিখবে যে d of e to the power integration p dx into y is equal to q into e to the power integration p dx into dx। এটা তোমরা লিখবে। এবার ইন্টিগ্রেশন যদি করে দাও, ইন্টিগ্রেটিং we get integration d of e to the power integration p dx into y is equal to integration q into e to the power integration p dx into dx। এটা পেলে তোমরা। এরপর আমাদের কাজ কি? আমরা জানি d of something, এটাকে যদি ইন্টিগ্রেশন করি ওইটাই বের হবে, অর্থাৎ d of e to the power integration p dx into y কি বের হবে? e to the power integration p dx into y। এবার ডান দিকটা qx এর ফাংশন, e to the power integration px ও x এর ফাংশন, তো এটাকে সিম্পলিফাই করে অ্যাজ ইউজুয়ালি তোমরা ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশন করে দিবে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের একটা এখানে এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের অ্যাডভান্টেজটা কি হলো? এটা অ্যাজ ইউজুয়াল ইন্টিগ্রেশন, অ্যাজ ইউজুয়াল ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের একটা লাভ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কমপ্লিট ডিফারেনশিয়ালে কনভার্ট হয়ে যাচ্ছে, কমপ্লিট ডিফারেনশিয়াল, অর্থাৎ d অফ সামথিং আমরা লিখতে পারবো। তাহলে এখানে একটা টার্ম তোমরা শিখলে যে কমপ্লিট ডিফারেনশিয়াল। তো কমপ্লিট ডিফারেনশিয়ালটা কি জিনিস? এইটাই, d অফ সামথিং লিখতে পারবে কিনা। যেমন দেখো x dy প্লাস y dx, এটাকে সবসময় d অফ xy তোমরা লিখতে পারবে, তাহলে এটা কমপ্লিট ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি আমি d অফ x বাই y লিখি, এটা কি জিনিস? y স্কয়ার y ফিক্সড x এর অবকল, y ফিক্স x এর অবকল y ইনটু x dx মাইনাস x ইনটু y dy, সরি y স্কয়ার y ফিক্সড dx মাইনাস এখানে হচ্ছে x ফিক্সড dy। তাহলে যেমন x dy y dx মাইনাস x dy বাই y স্কয়ার, এটা মানে d অফ x বাই y। তাহলে এটাকে কমপ্লিট আমরা ডিফারেনশিয়াল বলতে পারি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমাদের কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কমপ্লিট ডিফারেনশিয়ালে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার আমি তোমাদের একটা সলিউশন করে দেখাচ্ছি যে কি করে সলিউশন করা যায় ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা লিনিয়ার ফর্মে থাকবে, সেটা তোমাদের একটা সলিউশন, থিওরিটিক্যালি না। এবার আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদের করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা ধরলাম। মনে করো 1 প্লাস y স্কয়ার dx is equal to tan inverse y minus x into dy suppose। তো ছাত্রছাত্রীদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যার কি করে বুঝবো আমরা? তো আমাদের একটা নীতি কথা আছে যে কোনো ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি তোমাদের দেওয়া থাকে, তোমরা সবার প্রথমে dy বাই dx বের করে নাও, তারপরে যা হবে দেখো। তো সবার প্রথমে আমরা dy বাই dx বের করার চেষ্টা করছি।
তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই tan ইনভার্স y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু dy বাই dx হলো। তাহলে এটাকে সহজে কিন্তু সিম্পলিফাই করা যাচ্ছে না, কারণ লব যেটা আছে 1 প্লাস ওয়াই স্কোয়ার আর হরে যেটা আছে tan ইনভার্স y মাইনাস এক্স। তো টেকনিক্যালি এটাকে আমি ঘুরিয়ে নিলাম। টেকনিক্যালি এটাকে যদি ঘুরিয়ে নেই তাহলে dx বাই dy is equal to tan inverse y minus x by 1 plus y square। তাহলে এটা আমরা পেলাম। এটাকে যদি এবার আমি সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াচ্ছে tan inverse y by 1 plus y square minus 1 by 1 plus y square into x or dx by dy plus 1 plus y square into x is equal to tan inverse y by 1 plus y square। এটাও লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তোমরা কনফিউজড হবে না, এই প্যাটার্নটাও আমি বলে দিচ্ছি। তাহলে একটু আগে আমরা শিখলাম যে dy by dx plus py is equal to q, যেখানে pq ফাংশন অফ x, এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিন্তু এই প্যাটার্নটা কি আসলো? এই প্যাটার্নটা আসলো dx by dy plus px is equal to q, এইখানে দেখো pq ফাংশন অফ y। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন এই টাইপেরও থাকতে পারে। তো সব সময় তোমাদের dy by dx plus py is equal to q, যেখানে pq x এর ফাংশন সেই প্যাটার্নে নাও দেওয়া থাকতে পারে। যদি না দেওয়া থাকে তাহলে কনফিউজড হবে না বা হ্যারাস হওয়ার কোনো কারণ নেই, তার কারণ যে আমরা তখন dx by dy বের করে দেব। তো dx by dy যদি বের করি তা আমরা কি দেখলাম, dx by dy plus 1 by 1 plus y square x is equal to tan inverse y by 1 plus y square. So in case of a linear differential equation which is of the form dx by dy plus px is equal to q, সেইখানে কিন্তু সব সময় p আর q কিন্তু y এর ফাংশন আসবে। তাহলে তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? এই ক্ষেত্রে যেমন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, ঠিক একইভাবে এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dy। কিছুই না, তাহলে এর আগে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছিলাম, এখন আমরা y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করে নেব। তো প্যাটার্নটা একই, খালি টেকনিক্যালি তোমাদের মাথাটা ঠিক রেখে অঙ্কটা করতে হবে। তাহলে আমার এটা সেকেন্ড প্যাটার্ন ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ে গেছে। এবার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন করার ফলে কি হলো, আমরা কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে এখানে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dy দিয়ে করে ফেলবো। তাহলে আমার সেকেন্ড প্যাটার্নে পড়ছে। তাহলে এখান থেকে p কে আমরা প্রথমে আইডেন্টিফাই করি। তাহলে এই কথাটা তোমরা লিখতে পারো কম্পেয়ারিং 1 with dx by dy plus px is equal to q, we get p is equal to 1 by 1 plus y square আর q is equal to tan inverse y by 1 plus y square। তো এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা বের করলাম। তাহলে if সংক্ষেপে লিখলাম e to the power integration p dy, so it will be e to the power integration 1 by 1 plus y square dy। the integration 1 by 1 plus y square dy tan inverse y হবে, so e to the power tan inverse y। এটা আমার গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে অ্যাজ পার রুল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেহেতু বেরিয়ে গেছে e টু দি পাওয়ার tan ইনভার্স y, আমার নিয়ম হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে গুণ করে দেওয়া। তাহলে আমরা কি করব, এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এক নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে গুণ করে দেব। তাহলে সেটা লিখতে হবে মাল্টিপ্লাইং 1 by if we get e to the power tan inverse y into dx by dy plus 1 by 1 plus y square into x is equal to q কত ছিল, tan inverse y by 1 plus y square into e to the power tan inverse y। if দিয়ে বোথ সাইডে গুণ হয়ে গেল। এবার if দিয়ে গুণ করার পরে একটা টেকনিক আমি তোমাদের একটু আগে শেখালাম যে লেফট হ্যান্ড সাইডটাকে সব সময়
ডিডিএক্স হবে না এটা আমি জানি, তবুও বলে দিচ্ছি, আইএফ ইন্টু ওয়াই লেখো। কিন্তু এখানে যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা উল্টো ছিল, ডিডিওয়াই দিয়েছিল, ডিডিএক্স এর বদলে ডিডিওয়াই আসে, সো ইউ হ্যাভ টু রাইট ডিডিওয়াই অফ আইএফ ইন্টু এক্স। তাহলে আগের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্যাটার্ন যদি থাকে, ডিওয়াই বাই ডিএক্স যদি থাকে, তাহলে ডিডিএক্স অফ আইএফ ইন্টু ওয়াই, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি ডিএক্স বাই ডিওয়াই দিয়ে থাকে, তাহলে তুমি এটাকে লিখবে ডিডিওয়াই অফ আইএফ ইন্টু এক্স। এটা লিখে দিবে, হবেই। রাইট হ্যান্ড সাইডটা আমি আবার লিখলাম tan inverse y by 1 plus y square e to the power tan inverse y, or dy of e to the power integration tan inverse y into x if into x লিখে দিলাম। This is equal to tan inverse y by 1 plus y square into e to the power tan inverse y। তো এটাকে আমরা কি করব এখন, d of e to the power integration tan inverse y into x is equal to tan inverse y by 1 plus y square into e to the power tan inverse y into dy। এবার ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেটিং both sides we get integration d of e to the power integration tan inverse y। আমি একটু আইএফটা বরাবর ভুল লিখে আসছি, ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে গেছি, এক্সট্রিমলি সরি, এখানে ইন্টিগ্রেশন চিহ্নটা পড়ে গেছে। তো e to the power tan inverse y into x is equal to কত আসলো, tan inverse y 1 plus y square e to the power tan inverse y into dy। এবার বাদিকটা তো কমপ্লিট ইন্টিগ্রাল, ইন্টিগ্রেশন d, ইন্টিগ্রেশনটা আউট হয়ে যাবে। তো আলটিমেটলি বাদিক কত দাঁড়াচ্ছে, যেমন ইন্টিগ্রেশন dx কে x লেখো, ঠিক সেইভাবে ইন্টিগ্রেশন d অফ এটাকে আমার এটাই লিখতে হবে। তো e to the power tan inverse y into x is equal to, এবার ডান দিকটা ইন্টিগ্রেশন, সিম্পল একটা ইন্টিগ্রেশন, ডান দিকটা তোমরা যেভাবে করছো আমি শুধু তোমাদের সাবস্টিটিউট করে দিচ্ছি। তো tan inverse y কে তোমরা যদি z ধরো, তাহলে কি দাঁড়াচ্ছে, 1 by 1 plus y square dy is equal to dz দাঁড়াচ্ছে। তাহলে tan inverse y কে z ধরলাম, তাহলে 1 by 1 plus y square dy is equal to dz। এটাকে e to the power tan inverse y কেও z ধরা যেত, তো 1 by 1 plus y square dy it will be replaced by dz। tan inverse y কে z ধরেছো, আর e to the power tan inverse y মানে e to the power z। তো আমরা কত পেলাম, x into e to the power tan inverse y। এটাকে বাই পার্টসে এবার তোমরা ইন্টিগ্রেশন করে দাও। বাই পার্টস করলে z হবে, লিয়ার টুল তোমরা সবাই জানো, আমি তোমাদের একটু বলে দিই তাও একটু, লিয়ার টুল LIATE। এবার লিয়ার টুলে যে আগে সে ফার্স্ট ফাংশন হবে, এটা যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল সবার শেষে আসে, z হলো অ্যালজেব্রিক ফাংশন a, তাই z উইল বি ফার্স্ট ফাংশন। এটার ইন্টিগ্রেশন e to the power z মাইনাস ইন্টিগ্রেশন, এটার ডেরিভেটিভ হবে 1, এটার ইন্টিগ্রেশন e to the power z dz। এটাকে আবার ইন্টিগ্রেশন করলে e to the power z দাঁড়াবে। তো আলটিমেটলি e to the power z যদি কমন নাও, z মাইনাস 1, একটা শেষে কনস্ট্যান্ট চিহ্ন দিয়ে রাখো, যেহেতু ইন্টিগ্রেশন চিহ্নটা এখান থেকে আউট হয়ে গেছে। তাই আলটিমেটলি কত পেলাম, x e to the power tan inverse y e to the power tan inverse y, z মানে tan inverse y minus 1 plus c। তো এটা হলো আমাদের সলিউশন। আরো সিম্পলি লেখা যায়, সিম্পলি যদি আমি লিখি e to the power tan inverse y দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে এটা ক্যান্সেল হবে, tan inverse y minus 1 plus c into e to the power minus tan inverse y, এই গেল সলিউশন। তো ছাত্রছাত্রীদের বলবো যে সলিউশনটা সবসময় y in terms of x এ লেখার চেষ্টা করো, অথবা x কে in terms of y লেখার চেষ্টা করো। দিস ইজ দ্য মোস্ট সিম্পলেস্ট রিপ্রেজেন্টেশন অফ দ্য সলিউশন। তো এই গেল একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করার একটা রাস্তা। তাহলে ইজিয়েস্ট ওয়ে, পরীক্ষায় এখান থেকে অঙ্ক আসেই প্রত্যেকবারই। তো যদি dy by dx plus py is equal to q এই প্যাটার্নে দেওয়া থাকে, সবসময় p q কে তোমরা আইডেন্টিফাই করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবে। যদি এই প্যাটার্নে দেওয়া না থাকে, dx by dy plus px
ইজ ইকুয়াল টু কিউ, মনে রাখবে পি আর কিউ এখানে এক্স এর ফাংশন হবে, তখনও আইএফ বের করার চেষ্টা করবে, আইএফ দিয়ে মাল্টিপ্লাই করে তোমরা কমপ্লিট ডিফারেন্সিয়াল ফর্মে এসে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলিউশন করে নেবে। তো এটা একটা ইজিয়েস্ট ওয়ে ছিল। আর ছাত্রছাত্রীদের বলবো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করার সময় তোমরা কনফিউশনে অনেক সময় পড়ে যাও। তো আমার যেটা মনে হয় সবসময় ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন করার আগে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই দেওয়া জিনিসটা থেকে তুমি সিম্পলিফাই করে ডিওয়াই বাই ডিএক্স আগে বের করে দেবে। যদি ডিওয়াই বাই ডিএক্স তোমার কাছে সিম্পলিয়েস্ট ফর্মে না মনে হয় বা সিম্পলিফাই করতে অসুবিধা হয়, তখন তুমি ডিএক্স বাই ডিওয়াই বের করেও দেখতে পারো। সুতরাং ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই ডেরিভেটিভ ইনভলভ থাকলে বলতে পারবো, এই ডেরিভেটিভ ইনভলভ থাকলে বলতে পারবো না, সেটা কখনো নয়। ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট যুক্ত থাকলেই সেটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি বলতে পারি। সো হোয়াট এভার উই ক্যান ডিফারেন্সিয়েট ওয়াই ইন টার্মস অফ এক্স অর এক্স ইন টার্মস অফ ওয়াই, নো ম্যাটার। এইভাবে তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করে দেখে নিবে। এবং এটা কিন্তু ছাত্রছাত্রীদের অঙ্কের মধ্যে কিছু টুইস্ট দিয়ে দেয়, যেটাকে ডিওয়াই বাই ডিএক্স কে সিম্পলি দেখে ছাত্রছাত্রীরা বুঝতে পারে না। তখন কিন্তু একদম এটা পুরোপুরি সঠিক যে ডিএক্স বাই ডিওয়াই কে তোমরা যদি কখনো বের করো তখন দেখবা সিম্পলিয়েস্ট ফর্মে চলে আসে, যেমন আমরা এই অঙ্কটা লাস্ট অঙ্কটা এইভাবেই করলাম। তাহলে স্যার আমরা এটাই বলতে পারি যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটো ফর্ম আছে। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটো ফর্ম আছে। অ্যাকচুয়ালি দুটো ফর্ম বলতে তাহলে ছাত্রদের যেটা মনে রাখতে হবে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ, যেখানে পি কিউ ফাংশন অফ এক্স। আর 2 নাম্বার টাইপটা হলো কনভার্স হলো dx বাই dy প্লাস তখন কিন্তু px ইজ ইকুয়াল টু q এবং pq কিন্তু তখন ফাংশন অফ y হবে। তার মানে যখন ওরা ওভাবে সাজাতে পারবে না তোমরা, তখন তোমরা চেষ্টা করবে যে dx dy ফর্মে সাজানো যায় কিনা। মানে প্রথমে তোমরা ট্রাই করবে dy dx ফর্মে সাজানোর। অনেক সময় কি হয় ওটা সাজানো যায় না, তাই তো? অনেক এমন টুইস্ট করে দেওয়া থাকে সাজানো যায় না, তার মানে এই নয় ওটা লিনিয়ার নয়। তখন তোমরা ইমিডিয়েট পরে তোমরা চেষ্টা করবে সেকেন্ড ফর্মটাতে অ্যাডজাস্ট করা যাচ্ছে কিনা সেটা দেখার। যদি দুটোতেই না যায় তখন মনে করবে যে এটা লিনিয়ার ফর্মের ইকুয়েশন নয়, তখন অন্যভাবে ভাবার চেষ্টা করবে। তাহলে এই স্যারের কোশ্চেন হিসাবে তোমাদের দুটো জিনিস আমার মাথায় আসলো, দুটো জিনিস সামারি করে দেই। তাহলে দিস ইজ টাইপ 1, দিস ইজ টাইপ 2। এবার তোমরা সবার প্রথমে প্রসেসটা আমি দেখে নিই। দিস ইজ মেকানিজম আর কি, প্রসেস টু সলভ লিনিয়ার ডিফারেন্সিয়াল প্রসেসটাকে ফ্লো চার্ট বলছি আমি। এই ফ্লো চার্টটাকে মনে রাখো। ফর্ম লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কয়টা টাইপের হতে পারে? দুটো টাইপের হতে পারে। dy বাই dx প্লাস py ইজ ইকুয়াল টু q, অথবা dx বাই dy প্লাস px ইজ ইকুয়াল টু q। প্রথম টাইপে হলো pq ফাংশন অফ x, দ্বিতীয় টাইপের মধ্যে হলো pq ফাংশন অফ y। ফার্স্ট টাইপের মধ্যে if e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, সেকেন্ড টাইপের মধ্যে if হলো e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dy। তাহলে আমার প্রাথমিক স্টেপ কমপ্লিট। মানে 5 নাম্বার একদম তোমাদের হাতের সামনে চলে আসবে। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন টাইপ প্রথমে দেখে নাও, সাজানো না থাকলে এইভাবে সাজাতে পারো কিনা, নাকি এইভাবে সাজাতে পারো কিনা দেখে নাও। দেখে নিলা, দেখে নেওয়ার সঙ্গে সঙ্গে যদি এইভাবে থাকে if লিখে দাও, যদি এইভাবে পাও তাহলে if কে এটা লিখে দাও। পরের স্টেপ কি আসে? তাহলে এটা স্টেপ 1। স্টেপ 2 তে কি করবে সবসময় মনে রাখবে মাল্টিপ্লাইং বাই if। সবসময় তোমরা if দিয়ে মাল্টিপ্লাই করে দাও, করতেই হবে এটা। if দিয়ে মাল্টিপ্লাই করার পরে হোয়াট এভার দ্য প্রোডাক্ট, তুমি লেফট হ্যান্ড সাইডকে, এই যে লেফট হ্যান্ড সাইড আছে, লেফট হ্যান্ড সাইডকে তুমি e টু দি ddx অফ if ইন্টু y লিখে দাও যদি 1 নাম্বার টাইপ থাকে, অথবা ddy অফ if ইন্টু x লিখে দাও যদি 2 নাম্বার টাইপে থাকে। তারপরে তুমি অ্যাজ ইউজুয়ালি ইন্টিগ্রেশন করে সলিউশন পেয়ে যাবে। শুধুমাত্র এই ifটা বের করার সময় খেয়াল রাখবে আর ফরমেশনটা যখন করছো তখন সেই ফরমেশনটা কোন প্যাটার্নে, dy বাই dx এর নাকি dx বাই dy সেটা লক্ষ্য করো। একদম ইজি তোমাদের হয়ে যাবে এই ফ্লোচার্টটা মনে রাখলে। তো আশা করি আর কোনো অসুবিধা হবে না ছাত্রদের। তো তোমরা এতক্ষণ অবকল সমীকরণের উপর ক্লাস শুনলে, দেখলে, আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সুন্দর করে মনোজিৎ স্যার বোঝালেন। যাই হোক, সময় আমাদের অল্প, তোমরা জানো, ওই কারণে আমরা সমস্তটা হয়তো ডিসকাস করতে পারলাম না। তো তবুও একটা ইম্পর্টেন্ট পার্ট ডিসকাস করা হলো এখানে। এবার তোমরা যেটা করবে, তোমরা বাকিগুলোর জন্য আমরা তো গাইড করে দিলাম কোন জায়গাটা কিভাবে করতে হবে তোমাদের। তো তোমরা বাকিগুলোর জন্য তোমাদের যে বই আছে, পাঠ্য বই, তার উদাহরণগুলো ফলো করো, আর উদাহরণগুলো ফলো করে করার চেষ্টা করো। আশা করি করতে পারবে। তারপর যদি কোনো প্রবলেম হয় তোমাদের স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছে তাদের সাথে যোগাযোগ করো, নিশ্চয়ই তারা তোমাদের হেল্প করবে।
তারপর আমাদের ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে, অসুবিধে হলে বা কোনো ডাউট হলে, কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা আমাদের সময় মতো নিশ্চয়ই তোমাদের সাথে যোগাযোগ করব। তাছাড়াও পরবর্তীতে যদি আরও সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে যদি আরও ক্লাসের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তী পার্টগুলো ডিসকাস করবো। ওকে, তো তোমরা বইটা ফলো করো, বাকিগুলো ফলো করো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো শেষে আমাদের মনোজিৎ স্যার কিছু তোমাদের উদ্দেশ্যে বলবেন কীভাবে কী করতে হবে। দেখো স্যার কী বলছে, ফলো করো। ওকে, ছাত্রছাত্রীরা, আমি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের যেভাবে বোঝানোর চেষ্টা করলাম, আমি আশা রাখছি যে তোমাদের কাছে বোধগম্য হবে ব্যাপারটা। আর এসএনদের বই, যেটা সবচেয়ে ওয়েল নোন একটা বই আমাদের উচ্চ মাধ্যমিক স্তরে, এসএনদের বইয়ের তোমরা উদাহরণগুলো দেখে তোমরা এক্সারসাইজ করার চেষ্টা করো। আর এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, আমাদের ওই AIEEE বা অল ইন্ডিয়া তোমার জয়েন্ট এন্ট্রান্স টাইপের ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের জন্য যে সমস্ত পরীক্ষাগুলো হয়, বা আইআইটি লেভেলের অ্যাডভান্স লেভেলের যে পরীক্ষাগুলো হয়, সেইখানে কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন এমন একটা পার্ট যেটা না জানলে কিন্তু অঙ্কে পরবর্তীতে প্রসিড করা খুব অসম্ভব। তো আমি তোমাদের 2-4টা কথা বলে নেই। রাজেশ স্যার যেটা বলেছিলেন যে অবকল সমীকরণ গঠন, ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরমেশন, ওর ডিগ্রি আর অর্ডার প্রথমে রিড করো সবার প্রথমে। তার পরবর্তীতে হাউ টু সলভ ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের কয়েকটা পদ্ধতি তোমরা শুধুমাত্র ক্লাস 12 পর্যন্ত জানবে, যেমন মেথড অফ সাবস্টিটিউশন আছে, সেপারেশন অফ ভেরিয়েবল আছে, সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন হোমোজেনাস প্যাটার্নে যেটা আছে। তোমরা একটা বেদবাক্যের মতো মনে রাখবে জিনিস, আমার যেটা মনে হয়, ইন কেস অফ সলভিং ডিফারেনশিয়াল ইকুয়েশন হোয়াট এভার দ্য মেথড, প্রত্যেকটা মেথড কিন্তু তোমাদের ক্লাস 12 এর লেভেলে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলে এসে ফিনিশ হবে, এটা মনে রাখবে। অর্থাৎ সাবস্টিটিউশনে অঙ্ক করা শুরু করো, ফিনিশ হবে গিয়ে সেপারেশন অফ ভেরিয়েবলে। হোমোজেনাস মেথডে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অঙ্ক করো, ফিনিশ হবে গিয়ে সেপারেশন অফ ভেরিয়েবলে। এবার তোমরা এইটা মনে রাখো যে কখনো যদি তোমার অঙ্কটা সেপারেশন অফ ভেরিয়েবলে না আসে, তাহলে তুমি অঙ্ক করার সময় কোথাও ভুল করেছো, এটা আমার মনে হয়। এক্স্যাক্টলি। তাহলে সেপারেশন অফ ভেরিয়েবলে যদি অঙ্ক শেষ হয়, কেয়ারফুলি সেই মাঝখানের প্রসেসগুলোকে ভালো করে করো। আর আমার যেটুকুন ফিলিংস আপ টু ক্লাস 12 এর ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে সবচেয়ে কঠিন পার্ট আমি যেটা ছিল আজকে করালাম, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ছাত্রছাত্রীরা চিনতে পারে না, পাজেলড হয়ে যায়। সো dy/dx সবসময় দেওয়া থাকলেই স্যার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো, স্যার dx/dy দেওয়া থাকলে বলতে পারবো না, সেটা কখনো নয়। আমাদের মতে an equation involving the differential coefficient only, whatever it is dy/dx or dx/dy, no matter, তাহলে সেটাকেই তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবে। তাহলে মাথায় এইটা খেলাবে তোমরা, dy/dx আনলে সিম্পলিফাই করতে পারছো ভালোভাবে, নাকি dx/dy আনলে ভালোভাবে সিম্পলিফাই করতে পারছো, সেটার উপরে অঙ্কটা তোমরা ডিসাইড করবে যে কি করে আগাবো। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আর আমাদের যদি ভবিষ্যতে আরও সুযোগ হয়, সমগ্র শিক্ষা মিশন থেকে যদি আমরা আমাদের ক্লাস অ্যারেঞ্জ করতে পারি, তোমাদের আমি পরবর্তী ভিডিওগুলোতে আরও মেথডগুলো তোমাদের ডিসকাস করবো। আর জয়েন্ট এন্ট্রান্সের জন্য একটু হার্ড টাইপের প্রবলেম করে যাবে, আর কিছুই না, এটারই একটু হার্ড টাইপের প্রবলেম করবে। অবশ্যই আশা করি তোমরা সাকসেস হবে, এবং তোমাদের সবাইকে বেস্ট অফ লাক থাকলো। আমিও ওটাই বলবো যে জয়েন্টের জন্য তোমরা আগে এই বইটা ভালো করে করো, টেক্সট বইটা, কারণ বেসিক নলেজ যদি প্রপারলি তোমাদের না থাকে, তোমরা কিন্তু জয়েন্টেরগুলো করতে পারবে না। আগে বইটা ভালো করে করো। স্যার যেটা বললেন এসএনদের বই খুবই ভালো বই, সেটা প্রপারলি করো, বা সাতটার বই আছে সেটাও করতে পারো। তারপর জয়েন্টের জন্য অনেক বই আছে মার্কেটে, অনেক চ্যানেল আছে, অনেক PDF আছে, তোমরা সেগুলো ফলো করবে। কিন্তু এই বেস লাইন ধরেই কিন্তু তোমাদের এগোতে হবে। তো যাদের জয়েন্ট টার্গেট আছে তাদের জন্য আবার বলছি, খুব ভালো করে এই পার্টটা করো। এটা কিন্তু তোমাদের নট অনলি ম্যাথামেটিক্স, ফিজিক্স বলো, বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, সব জায়গায় কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন লাগবে। ওর জন্য এটা খুব ভালো করে রেডি করো, ভালো করে করো, বইটা আগে ভালো করে করো, দেন গো ফর জয়েন্ট প্রিপারেশন। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো মতো করো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।